এখনো তো বাকি আছে, উপরে উঠতে বাকি আছে। ওই ওই ওখানে উপরে ওঠেননি, আর প্রার্থনা গিয়ে ঢুকেছিলেন? বাহ, সবই তাহলে দর্শন করেছেন। তা কেমন লাগছে? ভালো লাগছে? ভালো লাগছে, যাই হোক। গত 26শে মার্চ আমিও মাসিমাদের মতো সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম। হুগলি নদীর তীরে ব্যান্ডেল চার্চ এবং ব্যান্ডেলের অপর আর এক অন্যতম দর্শনীয় স্থান হুগলি ইমামবাড়া দর্শনের জন্য। আর এর জন্য প্রথমেই আমি আমার নিকটবর্তী স্টেশন থেকে ট্রেন ধরে নিয়েছিলাম। হ্যালো বন্ধুরা, ব্যান্ডেল ভবনে প্রথমেই আপনাদের সকলকে স্বাগত জানাই। ব্যান্ডেল খুব সম্ভবত আপনারা বেশিরভাগ মানুষই এই নামটির সাথে পরিচিত, কিন্তু বন্ধুরা, আপনারা কি জানেন এই ব্যান্ডেল শব্দটির উৎপত্তি কিভাবে হলো? আসলে এই নামটি এসছে বান্দার শব্দ থেকে, যার অর্থ হলো বন্দর। 16 শতাব্দীর মাঝামাঝি সময় থেকে প্রথমে পর্তুগিজরা এবং পরে মোগলরা এই স্থানটিকে বন্দর হিসাবে ব্যবহার করতে শুরু করেছিল, আর সেই থেকেই নামের অপভ্রংশ হতে হতে ব্যান্ডেল নামের জন্ম। আর আজ আমার ব্যান্ডেল ভ্রমণে গন্তব্য স্থান দুটি কোথায় কোথায় সে তো আপনারা জেনেই গেছেন। তাই যাত্রাপথে যেতে যেতে আজ আমার প্রথম গন্তব্য ব্যান্ডেল চার্চের এক ঐতিহাসিক এবং অলৌকিক ঘটনার কথা আপনাদের সামনে তুলে ধরছি। পর্তুগিজরা 1580 সালে আকবরের অনুমতি লাভ করে ব্যান্ডেল চার্চ নির্মাণের জন্য উদ্যোগী হলো। এরপর 1599 সালে ব্যান্ডেল চার্চ প্রতিষ্ঠা করা হলো। পর্তুগিজদের দিক দিয়ে সব কিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু পরিবর্তন হলো সময়ের। সালটা তখন 1632। আগ্রার মসনদে সম্রাট শাহজাহান, যার সাথে পর্তুগিজদের কোনোভাবেই বনিবনা হচ্ছিল না, উনি বিপুল সংখ্যক সৈন্য নিয়ে হুগলি আক্রমণ করে বসলেন। ধ্বংস হলো পর্তুগিজ দুর্গ, মারা গেল অসংখ্য মানুষ, আর ভস্মীভূত হলো ব্যান্ডেল চার্চ। চার্চের একমাত্র জীবিত ফাদার জন দে ক্রুজকে 4000 বন্দির সাথে বন্দি করে আগ্রা নিয়ে যাওয়া হয়েছিল। আর সেখানে ফাদার জন দে ক্রুজকে উন্মত্ত হাতির পায়ের তলায় ফেলে দেওয়ার জন্য শাহজাহান বিধান দিয়েছিলেন। আর তখনই ঘটে প্রভু যিশুর অলৌকিক চমৎকার। উন্মত্ত হাতি ফাদারকে পদপিষ্ট করার পরিবর্তে ফাদারের সামনে নতজানু হয়েছিল। এই অলৌকিক চমৎকার সম্রাট শাহজাহানকেও প্রভাবিত করেছিল। এরপরই সম্রাট শাহজাহান ফাদার এবং অন্যান্য বন্দীদের মুক্তি করে দিয়েছিলেন, আর ব্যান্ডেল চার্চ নির্মাণের জন্য 777 বিঘা জমি প্রদান করেছিলেন। যাত্রাপথে আমার সফর সঙ্গী যথারীতি ব্যান্ডেল স্টেশনে ঢুকেও পড়েছে। এবার চলুন ট্রেন থেকে নেমে পড়া যাক। ট্রেন থেকে নেমে এরপর আমি ব্যান্ডেল স্টেশনের বাইরে অটো স্ট্যান্ড থেকে একটা অটো ধরে নিলাম, আর স্টেশন থেকে চার্চ অবধি ভাড়া নিল 20 টাকা। আজ যে ব্যান্ডেল শহরের উপর দিয়ে আমি অটো চেপে যাচ্ছি, একদা এই শহরটি নির্মাণের জন্যই 1571 সালে পর্তুগিজরা সম্রাট আকবরের কাছ থেকে অনুমতি নিয়েছিল। আর এরপর 1579 সালে পর্তুগিজরা হুগলি নদীর তীরে একটি বন্দর আর একটি দুর্গ নির্মাণ করেছিল।
অবশেষে চলে এলাম ব্যান্ডেল চার্চের গেটের সামনে। পশ্চিমবঙ্গের সবচেয়ে প্রাচীনতম চার্চগুলির মধ্যে অন্যতম হল এই ব্যান্ডেল চার্চটি, দি ব্যাসিলিকা অফ হোলি রোজারিও। 1660 খ্রিস্টাব্দে নির্মিত এই চার্চটি নোসা সিনোরা দি রোজারিও, আওয়ার লেডি অফ দি রোজারি বা মেরি মাতার প্রতি উৎসর্গকৃত করে নির্মাণ করা হয়েছিল। আর এই ব্যান্ডেল চার্চের ইতিহাসটা কম বেশি 425 বছরের পুরনো। এই চার্চের নির্মাণের যে ইতিহাস বা যে আগের যে সকল ঘটনার সাক্ষী এই ব্যান্ডেল চার্চ আজ পর্যন্ত ধরে রেখেছে, সেগুলি সবই আপনাদের জানা অজানা ইতিহাসগুলো আপনাদের সামনে তুলে ধরব। আর চার্চের ভিতরে যে সকল স্থানগুলো দর্শন করানোর মতো বা কোনো ছবি তোলা বা ভিডিওগ্রাফিতে কোনো প্রতিবন্ধকতা নেই, সেই সকল স্থানগুলি আপনাদের অবশ্যই দর্শন করাবো। এখন চলুন ব্যান্ডেল চার্চের গেট দিয়ে ভিতরে প্রবেশ করা যাক। এই স্থানটি দর্শনের জন্য আপনাদের কোনো রকম প্রবেশ মূল্য লাগবে না। বর্তমানে যে চার্চটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি 1660 সালে গোমেজ দে সোতো নির্মাণ করেছিলেন। কারণ পুরাতন যে চার্চটি 1599 সালে তৈরি হয়েছিল, সেটি 1632 সালে শাহজাহানের আক্রমণের সময় ভস্মীভূত হয়ে গিয়েছিল। যদিও ইতিহাসের কথা মাথায় রেখে প্রাচীনতম এই চার্চটির জন্ম সময়কালীন সালকি চার্চের প্রবেশদ্বারের গেটের উপরে আপনারা দেখতে পাবেন। গেট ছাড়িয়ে ভিতরে প্রবেশ করতেই ঢালাই রাস্তার দুপাশে দেয়ালগাত্রে নানা রকমের দৃশ্যপট এবং নানা রকমের বিগ্রহ দ্বারা খুব সুন্দরভাবে স্থানটিকে সাজিয়ে তোলা হয়েছে। যিশুর জন্মদিন উপলক্ষে 25শে ডিসেম্বর এবং ডিসেম্বর মাসের শেষ কয়েকটি দিন এই স্থানগুলিকে আলোকমালায় সুসজ্জিত করে তোলা হয়। সেই সময় এই স্থানগুলির পরিবেশটাই হয় একটু অন্যরকম। আর এই হলো দ্য ব্যাসিলিকা অব দি হোলি রোজারি। 1988 সালের 25শে নভেম্বর পোপ দ্বিতীয় জন পল বিশ্বের এই প্রাচীনতম চার্চের গায়ে এই সিলমোহরটা লাগিয়ে দিয়েছিলেন, দ্য ব্যাসিলিকা অব দি হোলি রোজারি। ব্যাসিলিকা অর্থাৎ ঈশ্বরের প্রাসাদ। এবার চলুন ঈশ্বরের প্রাসাদের ভিতরে প্রবেশ করা যাক। সাধারণ মানুষের জন্য এবং প্রাত্যহিক ব্যবহারিক কাজে চার্চের ভিতর প্রবেশের জন্য চার্চের এই প্রবেশদ্বারটি ব্যবহার করা হয়ে থাকে। চার্চের প্রার্থনা গৃহের দিকে যাওয়ার জন্য দুটি বারান্দা আছে। আমি বাঁদিকের বারান্দা দিয়ে একটু এগোতেই বারান্দার দুদিকের দেয়ালগাত্র পৌরাণিক এবং ঐশ্বরিক ঘটনা অবলম্বনে নির্মিত বিভিন্ন ধরনের পিকচার দ্বারা খুব সুন্দরভাবে সাজানো রয়েছে, তা দর্শন করতে পেলাম। বারান্দা থেকে বাইরে বেরিয়ে এসে চার্চের মাঝামাঝি এই স্থানটিতে
একটি আর্টিফিশিয়াল গুহা দেখতে পেলাম। গুহার দেয়ালগাত্র বিভিন্ন ধরনের লতাপাতা যুক্ত এবং গুহার নিচে একটি ফোয়ারাও রয়েছে। এই স্থানটি থেকে আপনাদের চারপাশের পরিবেশটা একটু দর্শন করিয়ে দিই। গুহার উপরে একটি মূর্তি করা রয়েছে, আর মূর্তিটি হাত জোড় করে রয়েছে। আর গুহার ভিতরে এই হলো পরমপিতা যিশুর ক্রুশবিদ্ধ বিগ্রহ। এই স্থানটিতেও আপনারা ধূপ, মোমবাতি এইসব জ্বালিয়ে পরমপিতা যিশুর কাছে প্রার্থনা করতে পারেন। এই স্থানটিতে চার্চের উপরে উঠতে বা ফটোগ্রাফি, ভিডিওগ্রাফিতে কোনো রকম বাধা না থাকলেও প্রার্থনা গিয়ে কোনো রকমভাবেই এসবের অ্যালাউ নেই। তাই প্রার্থনা গিয়ের ভিতরটা আপনাদের আমি দর্শন করতে পারলাম না। তবে প্রার্থনা গিয়ের ভিতর থেকে প্রার্থনার আওয়াজ আপনারা নিশ্চয়ই অবশ্যই শুনতে পাচ্ছেন। প্রার্থনা গৃহের ভিতর আমি খানিকক্ষণ সময় কাটিয়ে এসে এরপর সিঁড়ি দিয়ে চার্চের উপরে উঠতে শুরু করলাম। সিঁড়ির উপর থেকে চার্চের চারপাশের পরিবেশটা আপনাদের একটু দর্শন করিয়ে দিলাম। চার্চের উপরের এই স্থানটিতে মাতা মারিয়ার শিশু যিশুকে কোলে নিয়ে একটি পিকচার আছে। অনেকে এই স্থানটিতে বসেও প্রার্থনা করে থাকেন। আসুন এবার চার্চের সামনের অংশটা দর্শন করে নিই। যারা জানেন তারা অবশ্যই এই স্থানটিতে ধূপ, মোমবাতি এইসব জ্বালিয়ে প্রার্থনা করে থাকেন, কারণ এই স্থানটি হলো আওয়ার ব্লেসড লেডি অফ হ্যাপি ভয়েসের স্থান। আসলে ব্যান্ডেল চার্চের আওয়ার ব্লেসড লেডি হলেন মাতা মারির একটি প্রাচীনতম বিগ্রহ, যেটা কিনা এই চার্চ নির্মাণের প্রারম্ভিক দিন থেকেই এই চার্চে অবস্থান করছে। কেবলমাত্র 1632 সালে শাহজাহানের হুগলি আক্রমণের পর কিছুদিনের জন্য মাতা মারির এই প্রাচীন বিগ্রহটিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। শোনা যায় শাহজাহানের সৈন্যরা ব্যান্ডেল চার্চ ভস্মীভূত করতে শুরু করলে ফাদার জন দে ক্রুজ তিয়াগো নামের এক ধর্মপ্রাণ যুবককে মাতা মারির এই প্রাচীন বিগ্রহটি রক্ষা করার জন্য দিয়ে গিয়েছিলেন। আর তিয়াগো মাতা মারির এই বিগ্রহটিকে রক্ষা করতে গঙ্গাবক্ষে ঝাঁপ দিয়েছিলেন। পরে ফাদার শাহজাহানের বন্দিদশা থেকে মুক্ত হয়ে এই স্থানে ফিরে এসে মাতা মারি এবং তিয়াগোকে খুবই খোঁজাখুঁজি করেন। আর এই ব্যাপারটা নিয়ে ফাদার খুব দুশ্চিন্তার মধ্যেই পড়েছিলেন। পরে ফাদার একদিন মাতা মারির স্বপ্নাদেশে গঙ্গার পাড়ে গিয়ে দেখেন জেলেদের জালে মাতা মারির এই বিগ্রহটি উদ্ধার হয়েছে। আর ফাদার বিগ্রহটি নিয়ে এসে এই স্থানে পুনরায় প্রতিষ্ঠা করে দেন।
চার্চের ভিতরটা আপনাদের দর্শন করে নিয়ে এলাম। এবার এই চার্চের বাইরে একটি স্থানে একটি জাহাজের মাস্তুল সংরক্ষিত করে রেখে দেওয়া হয়েছে। কোনো এক সময় খুব সম্ভবত 1655 সালে একটি পর্তুগিজ জাহাজ বঙ্গোপসাগরে ঝড়ের সম্মুখীন হয়েছিল। তা জাহাজটা প্রায় ডুবো ডুবো অবস্থা হয়ে গিয়েছিল। তা সেই সময় জাহাজের ক্যাপ্টেন মাতা মারিয়ার কাছে প্রার্থনা করেছিল যে সেই যাত্রায় যদি জাহাজটি উদ্ধার পায়, যাত্রাপথে যে গির্জাটি উনি প্রথম দর্শন করবেন সেই গির্জাটিকে একটি জাহাজের মাস্তুল প্রদান করে যাবেন। সেই মতো জাহাজের ক্যাপ্টেন বঙ্গোপসাগর থেকে পার হয়ে হুগলি নদীতে এসে ঢুকলে এই ব্যান্ডেল চার্চের সামনে এসে উপস্থিত হন এবং একটি জাহাজের মাস্তুল এই চার্চে প্রদান করে যান। চলুন সেটি এবার দর্শন করে নিই। এই স্থানটিতে মাস্তুলের ইতিহাস সম্পর্কিত একটি তথ্য লিপিবদ্ধ করা রয়েছে। এখানে দেওয়া তথ্য অনুযায়ী 70 ফুটের মাস্তুলটি প্রধান দরজার বাম পাশে পতাকা স্তম্ভরূপে স্থাপিত ছিল, কিন্তু 9ই মে 2010 সালে প্রবল সাইক্লোন ঝড়ে ঐতিহাসিক এই মাস্তুলটি ভেঙে পড়ে। পরে সরকারের উদ্যোগে এই স্থানে সেটিকে সযত্নে রেখে দেওয়া হয়েছে। আর এই হলো সেই মাস্তুল, যেটি খণ্ডিত অবস্থাতেই এই স্থানে সংরক্ষিত করে রেখে দেওয়া হয়েছে। কোথা থেকে আসছেন বললেন? আমরা তাহিরপুর বাসা থেকে আসছি। তাহিরপুর, বাসাদপুর। আমরা কৃষকের স্টেশন, আর গ্রাম হলো আমাদের বারাসাত। গ্রাম হলো বারাসাত। আচ্ছা, এগুলো সবই আপনাদের গ্রুপের লোক? হ্যাঁ, এগুলো সব আপনাদের গ্রুপের লোক। আচ্ছা আচ্ছা, দিয়ে সব মোটামুটি ঘোরাঘুরি হয়ে গেল না? এখনো তো বাকি আছে, উপরে উঠতে বাকি আছে। ওই ওই ওখানে উপরে ওঠেননি, আর প্রার্থনা গিয়ে ঢুকেছিলেন? বাহ, সবই তাহলে দর্শন করেছেন। তা কেমন লাগছে? ভালো লাগছে? ভালো লাগছে, যাই হোক। ভালোর জন্যই তো আসা। হ্যাঁ, অবশ্যই। চার্চের সামনে বড় একটি ফাঁকা মাঠ রয়েছে, আর মাঠের চারপাশে বাউন্ডারির ধারে ধারে বেশ কিছু বিগ্রহ এবং বেশ কিছু সুন্দর দৃশ্যপট যিশুকে কেন্দ্র করে তৈরি করে রাখা হয়েছে। আসুন সেগুলি একটু দর্শন করে নিই। এই স্থানটির প্রাকৃতিক পরিবেশও অপূর্ব। বাউন্ডারির চারপাশে গাছপালা থাকার কারণে এই স্থানটিতে পরিবেশটা রোদ ছায়া যুক্ত, আর গাছের ডালে পাখিদের কিচিরমিচির আওয়াজও শুনতে পাওয়া যাচ্ছে। তাই এই স্থানটিতে এসে অবশ্যই আপনার খানিকক্ষণ সময় কাটিয়ে যাওয়ার কথা মনে হতে পারে। আর এই দেখুন, এখানে একটি দৃশ্যপটে যিশুকে ক্রুশে বিদ্ধ করার আগের দিন যে খাবার খেতে দেওয়া হয়েছিল, আর প্রভু যিশু সকলের সাথে যে খাবার গ্রহণ করেছিলেন, সেরকম একটি দৃশ্যপট এই স্থানটিতে তুলে ধরা হয়েছে। এই স্থানটিতে নোসা সেনোরা দি রোজারিও, আওয়ার লেডি অব দি রোজারি বা মেরি মাতার অপূর্ব সুন্দর একটি বিগ্রহ রয়েছে। মূর্তিটির নিচে মূর্তিটির ইতিহাস সম্পর্কিত কিছু তথ্য লিপিবদ্ধ করা রয়েছে। চার্চের বাইরে নিত্য প্রয়োজনীয়
বিভিন্ন জিনিসপত্রের দোকানপাট আছে। এছাড়া এই সমস্ত দোকানে বিভিন্ন সাইজের মোমবাতি, ধূপ এসবও আপনারা পেয়ে যাবেন। চাইলে আপনারা এখান থেকে ধূপ মোমবাতি এনে মাতা মারির কাছে এই স্থানটিতেও প্রার্থনা করতে পারেন। চার্চ দর্শনের পর এরপর আমি ব্যান্ডেল চার্চের বাইরে থেকে একটা অটো ধরে নিলাম, আর গন্তব্য ব্যান্ডেলের অন্যতম অপর একটি দর্শনীয় স্থান হুগলি ইমামবাড়া। হ্যালো বন্ধুরা, আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি হুগলি ইমামবাড়া এবং মসজিদের সামনে। 1841 সালে হাজী মোহাম্মদ মহসিন এই ইমামবাড়াটি নির্মাণ করেছিলেন এবং 1861 সালে এই ইমামবাড়াটির কাজ সম্পন্ন হয়েছিল। মানে 20 বছর সময় লেগেছিল এই ইমামবাড়াটিকে নির্মাণ করতে। আর এই ইমামবাড়ার সবচেয়ে বড় আকর্ষণ হলো ঘড়ি টাওয়ার, যেটা আমার পিছনেই আপনারা দেখতে পাচ্ছেন। যাই হোক, সেগুলো সবই আপনাদের আমি দর্শন করাবো। এখন চলুন যাওয়া যাক। শ্বেত শুভ্র হুগলি ইমামবাড়ার পরিধিটা বেশ বড়সড়। দ্বিতল বিশিষ্ট ইমামবাড়াটির মাঝামাঝি স্থানে টাওয়ার দুটি অবস্থান করছে, আর এইটি ঘড়ি টাওয়ার বলে পরিচিত। ইমামবাড়ার ভিতরে প্রবেশ করতেই যাচ্ছিলাম, হঠাৎ প্রবেশদ্বারের মুখে দরজা দুটি দেখে একটু দাঁড়িয়ে গেলাম, কারণ এই স্থানে প্রবেশদ্বারের মুখে যে দরজা এবং ফ্রেমটি রয়েছে সেগুলির হাইট কমপক্ষে 20 ফুটের হবে বলেই আমার মনে হলো। খুব সম্ভবত এই দরজাগুলি ইমামবাড়া তৈরির প্রারম্ভিক সময় থেকেই এই স্থানে অবস্থান করছে। এই স্থানটিতে দেয়ালগাত্রের দুই ধারে উর্দু ভাষায় কিছু একটা লেখা রয়েছে, যেটা আমার বোধগম্য নয়। আর এই হলো সমাজসেবক, ধার্মিক এবং দানবীর হাজী মুহাম্মদ মহসিন দ্বারা নির্মিত ব্যান্ডেলের অন্যতম দর্শনীয় স্থানগুলির মধ্যে অন্যতম স্থান হুগলি ইমামবাড়া। তবে এই স্থানটি দর্শন করতে হলে প্রথমে আপনাদের 20 টাকা দিয়ে একটি টিকিট কেটে নিতে হবে। আমিও তাই প্রথমেই 20 টাকা দিয়ে এই কাকার কাছ থেকে একটি টিকিট কেটে নিলাম। কাকা, টিকিট কত? 20 টাকা করে দেন, একটা টিকিট দেন। এই স্থানটিতে হুগলি ইমামবাড়ার ইতিহাস সম্পর্কিত কিছু তথ্য লিপিবদ্ধ করা রয়েছে, আর পাশেই এই হলো হাজী মুহাম্মদ মহসিনের ছবি। পাশের একটি বোর্ডে এই স্থানের বিস্ময়কর ঘড়ি এবং এই ঘড়িটির ক্রেতা মীর কেরামত আলীকে নিয়ে লেখা কিছু তথ্য রয়েছে। আর এই হলো ঘড়ি টাওয়ার। দুটি 150 ফুট উচ্চতার টাওয়ারের মাঝে একটি ঘড়িকে বসানো আছে, আর প্রতিটি টাওয়ারের শীর্ষে পৌঁছাতে আপনাকে অতিক্রম করতে হবে
মোট 152টি সিঁড়ি। টাওয়ারের সামনে একটি ফোয়ারা রয়েছে, যদিও আমি যখন গিয়েছিলাম সেটি বন্ধই ছিল। আর এই দেখুন বন্ধুরা, ঘড়ি টাওয়ার থেকে দুটো ঘন্টার আওয়াজও শুনতে পাওয়া গেল। আসন্ন ঈদ উপলক্ষে ঘড়ি টাওয়ারের উপরে রং করার কাজ চলছে। যদিও আমার এই ব্লগটি আপনারা যখন দর্শন করবেন ততদিনে ঈদ উৎসব পালন হয়েই যাবে। প্রায় প্রতিদিনই বহু সংখ্যক মানুষ এসে থাকেন ব্যান্ডেলের এই প্রাচীন স্থাপত্যকলাটিকে দর্শন করার জন্য। আর এই হলো হুগলি ইমামবাড়ার মসজিদ। মসজিদের সামনের দেয়ালগাত্রে কোরআনের জটিল নকশা অঙ্কিত হয়ে রয়েছে। চলুন এবার ভিতরে প্রবেশ করা যাক। মসজিদের ভিতর বারান্দাটা ঝুলন্ত লণ্ঠন, মোমবাতি এইসব দ্বারা খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। মসজিদের ভিতরে ঢুকে আমিও বেশ খানিকক্ষণ সময় কাটিয়ে এলাম। তবে বন্ধুরা, মসজিদের ভিতরে বা এই বারান্দায় কোনোভাবেই এই স্থানটিতেও ভিডিওগ্রাফি করার অনুমতি নেই। তাই মসজিদের ভিতরের বারান্দায় যেটুকুনি ভিডিও আমি আপনাদের দর্শন করাচ্ছি সেটুকুনি নিজের অজান্তেই তোলা। তবে মসজিদের ভিতরটা সত্যিই দর্শনীয় ছিল। চলুন এবার ঘড়ি টাওয়ারের উপর থেকে আপনাদের দর্শন করে নিয়ে আসি। এই স্থানে ঘড়ি টাওয়ারের উপরে ওঠার জন্য দুটি টাওয়ারের জন্য পৃথক সিঁড়ির ব্যবস্থা আছে। আমার সামনের এই স্থানটি দিয়ে মহিলারা টাওয়ারের উপরে উঠে থাকেন। আর এবার আমি যেখানটা দিয়ে উপরে উঠছি এই সিঁড়িটা বা এই টাওয়ারটা জেন্টস বা পুরুষদের জন্য সংরক্ষিত। চলুন এবার টাওয়ারের উপরে উঠা যাক। টোটাল আছে কটা? 150টা সিঁড়ি। 150টাই তো বলে নাকি দাদা? ও দাদা, দাদা কথা বলে না কেন? আমার সামনে এক দাদা যাচ্ছিলেন। ওনাকে দাদা দাদা করে ডাকাতেও উনি কোনো সাড়া শব্দই দিচ্ছিলেন না। ভাবলাম লোকটা কি বোবা না কালা। পরে জানলাম যে সত্যিই লোকটা বোবা, যেটা খুবই খারাপ লেগেছিল। कदम कदम बढ़ाए जा 152 सीढ़ी पार करके आ। হ্যালো বন্ধুরা, আর এই হলো ঘড়ি ঘর। ঘরের ভেতরে তিনটে ঘন্টা ঝুলছে। সামনে একটা গেট দেওয়া রয়েছে, তাই একটু অসুবিধাই হচ্ছে। এই স্থানে যে বড় ঘন্টাটি রয়েছে সেটি 1 ঘন্টা অন্তর ব্যবধানে বেজে থাকে, আর মাঝারি এবং ছোট ঘন্টা দুটি একসাথে 15 মিনিট অন্তর ব্যবধানে বেজে থাকে। আর এদের ওজন যথাক্রমে 80 মণ, 40 মণ এবং 30 মণ। আর হ্যাঁ বন্ধুরা, টাওয়ারের নিচে থেকে
যে ঘড়িটিকে আপনাদের দর্শন করিয়েছিলাম, যেটার সাথে এই ঘণ্টাগুলির সংযোগ রয়েছে, আপনারা ভাবলে অবাক হবেন সেই ঘড়িটিকে দম দেওয়ার জন্য প্রতি সপ্তাহে 2টি করে লোকের প্রয়োজন পড়ে। আর দম দেওয়ার জন্য যে চাবিটি ব্যবহার করা হয় সেটির ওজন 20 কেজি। খুব সম্ভবত ভারতে এরকম বিস্ময়কর ঘড়ি 2টি আছে বলে মনে হয় না। 1852 সালে 11,721 টাকা দিয়ে মীর কেরামত আলী লন্ডন থেকে ওই ঘড়িটিকে কিনে এনেছিলেন। আসুন এবার টাওয়ারের উপর থেকে গঙ্গা নদীর পাড়ের দৃশ্য এবং হুগলি ইমামবাড়াকে উপর থেকে কিরম দেখতে লাগে সেটা দর্শন করে নিই। বিখ্যাত শিক্ষাবিদ হাজী মোহাম্মদ মহসিন প্রাচীন এই স্থাপত্যকলাটিকে গঙ্গার ধারে এমন একটি স্থানে নির্মাণ করেছেন যেটা সত্যিই খুবই অনবদ্য। আর হ্যাঁ বন্ধুরা, আপনাদের অবগতির জন্য আর একটা তথ্য আপনাদের জানিয়ে দিই, এই মহসিন সাহেবই হুগলি মহসিন কলেজের প্রতিষ্ঠা করেছিলেন। কি বন্ধুরা, ঘন্টার আওয়াজ কি আপনারা শুনতে পেলেন? 4টে বাজতে 2-5 মিনিট বাকি ছিল, তাই ভাবলাম ঘন্টা ঘরে দৃশ্যটা কিভাবে হয় সেটা আপনাদের সাথে আমিও দর্শন করে নিই। 4টের সময় 4বার হাতুড়ির ঘা বড় ঘন্টার উপর পড়ল, সেটা নিশ্চয়ই আপনারা দর্শন করলেন। গঙ্গার পাড়ে ইমামবাড়ার বাইরে এই স্থানের অপর আরেকটি দর্শনীয় জিনিস হলো সূর্যঘড়ি। আসলে আপনারা হয়তো অনেকেই জানেন, আগেকার দিনে সূর্যের ছায়া দেখে সময় নির্ণয় করা হতো। সেই প্রযুক্তিকে কাজে লাগিয়েই এই সূর্যঘড়িটিকে তৈরি করা হয়েছে। এই দেখুন, এই স্থানে 6, 7, 8 এইভাবে পরপর পরপর 6 থেকে আপ টু 6 পর্যন্ত ক্রমিক সংখ্যা লেখা রয়েছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা? আর এই হলো এই সূর্যঘড়ির কাঁটা। এর উপরে সূর্যের আলো পতিত হলে যে ছায়া বা প্রতিবিম্বের সৃষ্টি হয় এবং যে ক্রমিক সংখ্যাটির উপরে পড়ে সেইটাই তখনকার সময় বলে গণ্য করা হয়। আর হ্যাঁ বন্ধুরা, ব্যান্ডেল ভ্রমণ পর্বও আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো স্থানে। সকলে খুব ভালো থাকুন আর অবশ্যই সুস্থ থাকুন।